উম, যে কোনো নতুন ঘরে বা ভবনে প্রবেশ করার সময় আমাদের মনের ভেতরে কিন্তু একটা অবচেতন স্থির বিশ্বাস কাজ করে। হুম, একটা ন্যাচারাল ইনস্টিংক্ট বলতে পারেন। একদম। মানে আমাদের মস্তিষ্ক ধরে নেয় যে মেঝের ওপর পা রাখলে সেটা শক্ত হবে, দেয়ালগুলো নির্দিষ্ট জায়গায় অনড় থাকবে, আর যদি কাঁচের দরজা থাকে অন্তত তার একটা ফ্রেম বা প্রতিবিম্ব চোখে পড়বে। চারপাশের ভৌত কাঠামোর ওপর এই যে একটা অন্ধ বিশ্বাস, এটা বেঁচে থাকার জন্য কিন্তু খুব জরুরি। কারণ আমাদের মস্তিষ্ক আসলেই ফিজিক্যাল ওয়ার্ল্ড বা ভৌত জগতের নির্দিষ্ট কিছু ধ্রুবক নিয়মের উপর ভিত্তি করে চারপাশের ম্যাপ তৈরি করে নেয়। রাইট। অবিকর্ষ বল কিভাবে কাজ করবে বা আলোর প্রতিফলন কিভাবে হবে, এগুলো মানুষের স্নায়ুতন্ত্রের একদম গভীরে গাঁথা থাকে। যখনই এই চেনা নিয়মের বাইরে কিছু ঘটে, তখন কিন্তু একটা তীব্র মানসিক বিভ্রান্তি তৈরি হয়। যাকে আমরা কগনিটিভ ডিসোনেন্স বলি, তাই তো? হ্যাঁ, ঠিক তাই। মস্তিষ্ক তখন বুঝতে পারে না সে নিজের চোখের উপর বিশ্বাস করবে নাকি স্পর্শের ওপর। আর ঠিক এখানেই গল্পটা মোড় নেয়। একবার কল্পনা করা যাক এমন এক স্পেসের কথা যেখানে পা রাখা মাত্রই আমাদের হাজার বছরের সেই বিবর্তনীয় বিশ্বাস একটা বড়সড় ধাক্কা খায়। মানে যেখানে আমাদের চীনা ফিজিক্স কাজ করছে না বলে মনে হয়। হ্যাঁ, ধরুন শক্ত স্ফটিকের মেঝে দেখতে লাগছে একদম টলটলে জলের পুকুরের মতো, আবার সত্যিকারের জলের পুকুর দেখতে মনে হচ্ছে নিখুঁত নিরেট পাথর। অবিশ্বাস্য একটা ব্যাপার। দরজা আছে কিন্তু সম্পূর্ণ অদৃশ্য, আর দেয়ালগুলো এতটাই স্বচ্ছ যে মনে হচ্ছে মহাশূন্যে দাঁড়িয়ে থাকা হচ্ছে। আজকের এই গভীর বিশ্লেষণে আমরা ঠিক এমন একজনের জগৎ উন্মোচন করতে যাচ্ছি, যিনি আজ থেকে হাজার হাজার বছর আগে এই ধরনের বিভ্রম বা ইলিউশন নিয়ে খেলতেন। প্রাচীন ভারতের অন্যতম রহস্যময় এক চরিত্র। একদম। আমরা প্রাচীন সংস্কৃত মহাকাব্য মানে মহাভারত ও রামায়ণ এবং বিভিন্ন পুরাণ থেকে শুরু করে স্থাপত্যর ও জ্যোতির্বিজ্ঞানের ধ্রুপদী শাস্ত্রীয় গ্রন্থগুলোর পাতা উল্টে আজ মায়াসুরের কাজের গভীরে প্রবেশ করব। যাকে আমরা সাধারণত গল্পের খলনায়ক হিসাবেই বেশি চিনি। রাইট, আমরা তাকে দানব ভাবি, কিন্তু তথ্য ঘাটলে দেখা যায় তিনি ছিলেন প্রাচীনকালের একজন জিনিয়াস, ইঞ্জিনিয়ার, জ্যোতির্বিদ এবং চরম প্রতিভাবান একজন স্থপতি। হুম, এই চরিত্রটি নিয়ে আলোচনা করাটা আমার কাছে সবসময় সবচেয়ে রোমাঞ্চকর মনে হয়। কেন বলুন তো? কারণ মায়াসুর প্রমাণ করেন যে মেধা বা বিজ্ঞান কোনো নির্দিষ্ট গোত্র বা পরিচয়ের ওপর নির্ভরশীল নয়। তিনি দানব বা অসুর বংশে জন্মেছিলেন ঠিকই, ঋষি কশ্যপ এবং দিতির পুত্র হিসেবে, কিন্তু অসুরদের যে প্রথাগত ধ্বংসাত্মক ভাবমূর্তি থাকে তার বাইরে গিয়ে তিনি বেছে নিয়েছিলেন সৃজনশীলতার পথ। এটা খুব ইন্টারেস্টিং। এখানেই একটা চমৎকার তুলনামূলক আলোচনা চলে আসে। দেবতাদের স্থপতি বিশ্বকর্মার সাথে মায়াসুরের তুলনা। ও, এই তুলনাটা আমার কাছে প্রাচীন যুগের দুই ট্যাক জায়েন্টের লড়াইয়ের মতো মনে হয়। ঠিক বলেছেন। মানে যদি বিশ্বকর্মাকে আমরা স্বর্গীয় সৌন্দর্য আর সুশৃঙ্খল ঐশ্বরিক কাঠামোর স্থপতি ধরি, যিনি অনেকটা মূলধারার কর্পোরেট ডিজাইনার, তবে মায়াসুর হলেন সেই আন্ডারগ্রাউন্ড হ্যাকার। চমৎকার একটা উপমা দিয়েছেন, আন্ডারগ্রাউন্ড হ্যাকার। হ্যাঁ, মানে যিনি গুপ্ত বিজ্ঞান বা মনস্তাত্ত্বিক হ্যাকিং এবং অত্যাধুনিক প্রযুক্তির সীমানা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতেন। কিন্তু আমার একটা খটকা লাগে এখানে। কি রকম? অসুরদের কেন এমন একজন টেক জিনিয়াস স্থপতির এত বেশি প্রয়োজন হল? দেবতারা তো বিশ্বকর্মাকে দিয়ে শুধুই সুন্দর সুন্দর প্রাসাদ বানাচ্ছিলেন। অসুররা কেন প্রযুক্তির দিকে এতটা ঝুঁকল? এর উত্তরটা আসলে লুকিয়ে আছে ভূ-রাজনীতি বা আরও ভালোভাবে বললে প্রাচীন সেই সময়ের কসমিক পলিটিক্সের মধ্যে। কসমিক পলিটিক্স? হ্যাঁ, দেবতারা মহাজাগতিকভাবে এবং ক্ষমতার দিক থেকে এমনিতেই অনেক বেশি সুরক্ষিত ছিলেন, কিন্তু অসুরদের সবসময় আত্মরক্ষার জন্য তীব্র লড়াই করতে হতো। টিকে থাকার জন্য তাদের এমন সব দুর্গ দরকার ছিল যা সহজে ভাঙা যাবে না। বুঝতে পারছি। তাদের প্রয়োজন ছিল দ্রুত পালানোর বা আক্রমণের জন্য উড়ন্ত যান এবং এমন সব অস্ত্র যা শত্রুর মনে বিভ্রম বা মায়া তৈরি করতে পারে। মায়াসুর ঠিক এই শূন্যস্থানটাই পূরণ করেছিলেন। তার মানে পেশি শক্তির চেয়ে তারা ইঞ্জিনিয়ারিংয়ের ওপর বেশি ভরসা করেছিল। একদম। অসুররা তার উপর পুরোপুরি নির্ভরশীল ছিল, যা প্রমাণ করে যে কারিগরি জ্ঞান অনেক বেশি কৌশলগত সুবিধা দিতে পারে। আর টিকে থাকার জন্য প্রযুক্তিগত উৎকর্ষের এই তাগিদ থেকেই সম্ভবত মায়াসুরের সবচেয়ে বড় আর রহস্যময় প্রজেক্টের জন্ম হয়েছিল। আপনি ত্রিপুরার কথা বলছেন তো? হ্যাঁ, ত্রিপুরা। প্রাচীন পুরাণ বলছে তারকাসুরের পুত্ররা এমন সুরক্ষিত বাসস্থানের সন্ধান করছিল যা প্রায় ধ্বংস করা অসম্ভব। মায়াসুর তাদের জন্য ৩টি উড়ন্ত শহর তৈরি করলেন। স্বর্গে সোনার শহর, আকাশে রূপোর শহর
আর পৃথিবীতে লোহার শহর। রাইট, এবং এরা নাকি স্বাধীনভাবে আকাশে ঘুরে বেড়াত। এখন এই জায়গাটাতে এসে যে কারো মনে হতে পারে সোনার আর রূপোর শহর আকাশে উড়ছে, এটা কি একটু বেশি রূপকথার মতো শোনায় না? উপকথার মোড়কটা সরিয়ে যদি আমরা পেছনের মেকানিজম বা পদ্ধতির দিকে তাকাই তাহলে কিন্তু চমকে যেতে হয়। কিরকম? পুরাণে বলা আছে এই 3টে শহর ঘোরার সময় 1000 বছরে মাত্র একবার তারা একই সরল রেখায় আসত, আর কেবল সেই মুহূর্তেতেই একটিমাত্র তীরের আঘাতে তাদের ধ্বংস করা সম্ভব ছিল। 1000 বছরে একবার সরল রেখায় আসা। হ্যাঁ, এই বিষয়টা কিন্তু জাদুর কোনো মন্ত্র নয়। আধুনিক বিজ্ঞানের ভাষায় একে বলা যায় অরবিটাল রেজোনেন্স বা কক্ষপথের অনুরণন। দাঁড়ান। তার মানে আপনি বলছেন এটা অনেকটা আমাদের সৌরজগতের গ্রহগুলোর মতো কাজ করত। একদম। মানে ধরুন ঘড়ির 3টে কাঁটা আলাদা আলাদা স্পিডে ঘোরে, কিন্তু একটা নির্দিষ্ট সময়ে এসে 12টার ঘরে একদম একসাথে মিলে যায়, তেমন কিছু। একেবারে নিখুঁত উপমা দিয়েছেন। আমরা যদি বৃহস্পতির চাঁদগুলোর দিকে তাকাই, আয়ো, ইউরোপা এবং গ্যানিমেড, তারা ঠিক এভাবেই একটা নির্দিষ্ট গাণিতিক ছন্দে ঘোরে। ও আচ্ছা। তাদের কক্ষপথের এই অনুপাতকেই রেজোনেন্স বলে। 3টি আলাদা চলনশীল বস্তু, যাদের ভর, গতিবেগ এবং কক্ষপথ আলাদা, তারা দীর্ঘ একটা নির্দিষ্ট সময় পরপর একই রেখায় মিলিত হবে। এর জন্য কিন্তু চরম মাত্রার মহাজাগতিক ক্যালকুলেশনের প্রয়োজন। তার মানে মায়াসুর কেবল ইটের পর ইট সাজিয়ে শহর বানাননি। না, একেবারে না। তিনি মহাকাশের গ্রহগুলোর গতির সমীকরণকে বা অরবিটাল মেকানিক্সকে তার কাঠামোর মধ্যে নিয়ে এসেছিলেন। শেষ পর্যন্ত দেবতা শিব যখন ত্রিপুরা ধ্বংস করলেন, যাকে আমরা ত্রিপুরার সংহার বলি, তখন শিব কোনো সাধারণ জাদুর তীর ছোড়েননি। রাইট। তিনি 1000 বছরের সেই নির্দিষ্ট লঞ্চ উইন্ডো বা অ্যালাইনমেন্টের মুহূর্তের জন্য অপেক্ষা করেছিলেন। স্পেস লঞ্চের মতো একটা নির্দিষ্ট টাইমিং। আর সম্ভবত এই কারণেই শিব ত্রিপুরা ধ্বংস করলেও মায়াসুরকে হত্যা করেননি, তাই না? হ্যাঁ, কারণ শিব জানতেন এমন একজন জিনিয়াস মহাকাশ বিজ্ঞানীর প্রাণ নেওয়াটা গোটা ব্রহ্মাণ্ডের জ্ঞানের জন্য একটা বড় ক্ষতি। মহাজাগতিক স্কেলে এই যে বিশাল নির্মাণ, সেখান থেকে মায়াসুর কিন্তু খুব সহজেই মানুষের একদম ব্যক্তিগত মনস্তত্ত্বে ঢুকে যেতে পারতেন। ঠিক বলেছেন। ত্রিপুরার মতো ম্যাক্রো লেভেলের কাজের পর তার মাইক্রো লেভেলের বা মানুষের মন নিয়ে খেলার সবচেয়ে বড় উদাহরণ হল ইন্দ্রপ্রস্থের মায়াসভা। হ্যাঁ, মহাভারতের খাণ্ডববন দাহনের ঘটনাটা এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। অর্জুন যখন সেই আগুন থেকে মায়াসুরকে রক্ষা করেন, তখন কৃতজ্ঞতাস্বরূপ মায়াসুর পাণ্ডবদের জন্য একটি রাজসভা নির্মাণ করার প্রস্তাব দেন। আর এই মায়াসভা তো সাধারণ কোনো রাজপ্রাসাদ ছিল না। না, এটি ছিল মানুষের অহংকার এবং স্নায়ুতন্ত্রকে চ্যালেঞ্জ করার একটা বিশাল ল্যাবরেটরি। এই মায়াসভার অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টি বিভ্রমের বর্ণনা শুনলে তো মনে হয় যেন কোনো সায়েন্স ফিকশন মুভির সেট। একদমই তাই। দুর্যোধনের সেই বিখ্যাত বিভ্রান্তির কথা আমরা সবাই জানি। তিনি সভায় ঢুকে শক্ত স্ফটিকের মেঝে দেখে সেটাকে জল ভেবে নিজের কাপড় গুটিয়ে নিয়েছিলেন। হ্যাঁ, আবার একটু পরেই আসল জলের পুকুরকে শক্ত মেঝে ভেবে তার ওপর পা দিয়ে সোজা জলের ভেতর পড়ে যান। আধুনিক পরিভাষায় যাকে ইমার্সিভ আর্কিটেকচার বা সাইকোলজিক্যাল ডিজাইন বলা হয়, এটা যেন ঠিক তাই। কিন্তু সাধারণ মানুষের বোঝার সুবিধার জন্য যদি বলি, এই ইলিউশনগুলো আসলে কিভাবে কাজ করত, জাদু না হলে এর পেছনে বিজ্ঞানটা কি? এখানে খুব নিখুঁত অপটিক্স বা আলোবিজ্ঞানের খেলা ছিল। আমরা জানি আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় তখন তার দিক পরিবর্তন হয়, যাকে প্রতিসরণ বা রিফ্র্যাকশন বলে। রাইট। মায়াসুর সম্ভবত বিভিন্ন স্ফটিক বা ক্রিস্টলের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা প্রতিসরাঙ্ক সম্পর্কে গভীরভাবে জানতেন। তিনি আলো এবং জলের এমন একটা জ্যামিতিক কোণ তৈরি করেছিলেন যেখানে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটত। ও আচ্ছা, তার মানে দূর থেকে স্ফটিককে মনে হতো জলের পৃষ্ঠ। ঠিক যেমন মরুভূমিতে মরীচিকা তৈরি হয়। আবার আসল জলের ওপর এমনভাবে স্বচ্ছ কাঁচ বা স্ফটিক বসানো ছিল যা সাধারণ চোখে ধরা পড়ত না। এই জায়গাটাতে মায়া শব্দটার আসল দার্শনিক অর্থটা পরিষ্কার হয়। কিভাবে? ভারতীয় দর্শনে মায়া মানে কিন্তু শুধু হাটসাফাই বা ম্যাজিক নয়। মায়া হল জাগতিক বাস্তবতার প্রতারণাপূর্ণ রূপ। আমরা চোখ দিয়ে যা দেখছি বা কান দিয়ে যা শুনছি সেটাই যে চূড়ান্ত সত্য নয়। মায়াসভা ঠিক এই ধারণাটাকেই ইটপাথরের রূপ দিয়েছিল। খুব গভীর একটা পয়েন্ট। দুর্যোধন খুব অহংকারী ছিলেন। তিনি ভেবেছিলেন তার ইন্দ্রিয় তাকে যা দেখাচ্ছে সেটাই চরম সত্য।
মায়াসভা তার সেই অহংকারকে একেবারে ভেঙে চুরমার করে দেয়। আর এই একটা ভবনের ডিজাইন কিভাবে ইতিহাসের গতিপথ বদলে দিতে পারে সেটা ভাবলেও অবাক লাগে। একদম। দুর্যোধনের এই অপমানই কিন্তু কুরুক্ষেত্র যুদ্ধের অন্যতম পরোক্ষ কারণ হয়ে দাঁড়িয়েছিল। একজন স্থপতির তৈরি করা একটা বিভ্রম কিভাবে একটা গোটা মহাকাব্য তৈরি করে দিল, এটা তারই প্রমাণ। তবে মায়াসুরের এই জ্ঞান কিন্তু মায়াসভার ধ্বংসের সাথে সাথে হারিয়ে যায়নি। হারিয়ে যায়নি। না, এই নিখুঁত জ্যামিতি, দিকনির্দেশনা আর আলোর ব্যবহার পরবর্তীতে একটি পূর্ণাঙ্গ শাস্ত্র হিসাবে রূপ নেয়। বাস্তুশাস্ত্র এবং জ্যামিতিতে তার এই দক্ষতার সবচেয়ে বড় প্রমাণ হল ময়তমম নামক ধ্রুপদী গ্রন্থটি। ও হ্যাঁ, দক্ষিণ ভারতীয় স্থাপত্যের এই বিখ্যাত বইটির কথা আমি পড়েছি। বলা হয় মন্দির নির্মাণ থেকে শুরু করে আস্ত একটা শহর পরিকল্পনা করার যাবতীয় নিয়ম এই বইটিতে লেখা আছে। একদম ঠিক। কিন্তু আমার একটা প্রশ্ন আছে। একজন স্থপতি যিনি সারা জীবন বিভ্রম তৈরি করতেন, তার নামে আবার পবিত্র মন্দির নির্মাণের নিয়মকানুন লেখা হলো কিভাবে? এটা একটু স্ববিরোধী লাগছে না? আসলে স্ববিরোধী নয়, কারণ জ্ঞানটা একই। ময়ামতম গ্রন্থে খুব স্পষ্টভাবে দেখানো হয়েছে কিভাবে মহাজাগতিক নীতি বা কসমিক প্রিন্সিপলগুলোকে ভৌত কাঠামোর সাথে যুক্ত করা যায়। আচ্ছা। এই গ্রন্থে একটা ধারণার কথা বলা হয়েছে যাকে আধুনিক স্থপতিরা বলেন স্যাক্রেড জিওমেট্রি বা পবিত্র জ্যামিতি। ব্যাপারটা খুব সহজ করে বললে, মহাবিশ্বের যে একটা নিজস্ব জ্যামিতিক আনুপাতিক সামঞ্জস্য আছে, সেই একই অনুপাত যদি একটা ছোট ভবনের নকশায় আনা যায়, তবে সেই ভবনটা একটা মিনি ইউনিভার্স বা ক্ষুদ্র মহাবিশ্বে পরিণত হয়। বিষয়টা আরেকটু পরিষ্কার করা দরকার। মানে আপনি বলতে চাইছেন একটা মন্দির শুধু ইটের স্তূপ নয়, এটা আসলে একটা মহাজাগতিক ম্যাপ। ঠিক তাই। ময়ামতমে দিক নিয়ন্ত্রণ বা কার্ডিনাল ডিরেকশনের উপর ভীষণ জোর দেওয়া হয়েছে। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম কোন দিক থেকে আলো আসবে বা কোন দিকে হাওয়া খেলবে তার সুনির্দিষ্ট গাণিতিক হিসাব আছে। রাইট। আজও দক্ষিণ ভারতের যে বিখ্যাত দ্রাবিড় মন্দির স্থাপত্য আমরা দেখি, যেমন ধরুন তাঞ্জাবুরের বৃহদেশ্বর মন্দির, তার মূল ভিত্তিই হল এই ময়মতম। সেখানে এমনভাবে প্রপোর্শনাল হারমোনি বা আনুপাতিক সামঞ্জস্য মেনে নকশা করা হয় যেন ভিতরে প্রবেশ করলে মানুষের মনে একটা পরম প্রশান্তি আসে। মানে স্পেসটা নিজেই মানুষের মনকে শান্ত করে দেয়। হ্যাঁ, এর পেছনে অ্যাকোস্টিক্স বা শব্দবিজ্ঞানেরও বড় ভূমিকা আছে। মন্দিরের ভেতরের মন্ত্রোচ্চারণ যেন একটা নির্দিষ্ট তরঙ্গে প্রতিধ্বনিত হয়ে মানুষের স্নায়ুকে শান্ত করতে পারে। মায়াসুরের বিজ্ঞান সেই পথটাই তৈরি করে দিয়েছিল। এটা অবিশ্বাস্য। একদিকে তিনি মায়াসভা বানিয়ে মানুষের মনে বিভ্রম আর অস্থিরতা তৈরি করছেন, আবার অন্যদিকে ময়মতমের নীতি দিয়ে এমন মন্দির বানাচ্ছেন যা মানুষের মনকে শান্ত করে। হ্যাঁ, দুটোই কিন্তু মানুষের সাইকোলজি বা মনস্তত্ত্ব নিয়ন্ত্রণের চূড়ান্ত উদাহরণ। কিন্তু এই যে আপনি একটু আগে মহাজাগতিক আনুপাতিক সামঞ্জস্যের কথা বললেন, একটা মন্দিরকে নক্ষত্রের সাথে সারিবদ্ধ করতে গেলে তো আগে মহাকাশ সম্পর্কে নিখুঁত জ্ঞান থাকতে হবে। আর এখানেই মায়াসুরের চরিত্রের সবচেয়ে বড় রহস্যটা উন্মোচিত হয়। মহাকাশের হিসাব ছাড়া বাস্তুশাস্ত্র বা স্থাপত্যবিদ্যা অচল। পুরাণে বলা আছে মায়াসুর তার এই জ্যোতির্বিজ্ঞানের জ্ঞান সরাসরি সূর্যদেবের কাছ থেকে পেয়েছিলেন। আচ্ছা। তিনি সূর্যের কঠোর তপস্যা করেন এবং সূর্যদেব তাকে গ্রহ নক্ষত্রের গতিবিধির রহস্য শেখান। আর এই জ্ঞানের নির্যাস থেকেই জন্ম নেয় ভারতীয় জ্যোতির্বিজ্ঞানের অন্যতম ভিত্তিগ্রন্থ সূর্য সিদ্ধান্ত। এই সূর্য সিদ্ধান্ত গ্রন্থটার ভেতরের বিষয়বস্তু সম্পর্কে যখন আমি প্রথম জানলাম, আমার আক্ষরিক অর্থেই চোখ কপালে ওঠার জোগাড় হয়েছিল। হ্যাঁ, যে কেউই অবাক হবে। যাকে আমরা রূপকথার দানব বা জাদুকর হিসেবে জেনে এসেছি, তার নামে থাকা একটা বইতে গ্রহের গতিবিধি আর সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের নিখুঁত গাণিতিক হিসাব দেওয়া আছে। শুধু তাই নয়, সময় পরিমাপের পদ্ধতি এবং পৃথিবীর গোলাকার আকৃতির ধারণাও সেখানে আছে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, ত্রিকোণমিতি বা ট্রিগোনোমেট্রির সাইন এবং কোসাইনের মতো অত্যন্ত উন্নত বৈজ্ঞানিক তথ্যের উল্লেখ রয়েছে সেখানে। আর এখানেই সবকটি বিন্দু একসাথে মিলে যায়। একবার ভাবুন, ত্রিকোণমিতির গভীর জ্ঞান ছাড়া কি মায়াসভার সেই নিখুঁত অপটিক্যাল ইলিউশন তৈরি করা সম্ভব? একদমই না। আলো কোন কোণে এসে পড়লে স্ফটিকে জল মনে হবে, তার জন্য তো আলোর প্রতিসরণ আর জ্যামিতির নিখুঁত হিসাব প্রয়োজন। রাইট। আবার গ্রহ নক্ষত্রের গতিবিধি এবং সময়ের সমীকরণ ছাড়া কি ত্রিপুরার মতো এমন মেকানিজম কল্পনা করা যায় যা হাজার বছরে একবার নির্দিষ্ট সরলরেখায় আসবে? না, সেটাও অসম্ভব। এই কারণেই এই দুই পরিচয়ের মধ্যে, মানে একদিকে জাদুকরী স্থাপত্য এবং অন্যদিকে নিখুঁত বিজ্ঞানী, কোনো বিরোধ নেই।
সূর্য সিদ্ধান্ত প্রমাণ করে যে মায়াসুর প্রকৃতি এবং মহাবিশ্বের নিয়মগুলো অত্যন্ত গভীরভাবে বুঝতে পেরেছিলেন, আর সেই মহাজাগতিক সমীকরণগুলোকে তিনি তার স্থাপত্যের মাধ্যমে পৃথিবীতে নামিয়ে এনেছিলেন। তার মানে যাকে মানুষ জাদু বা মায়া বলে ভেবেছিল সেটা আসলে ছিল অত্যন্ত উচ্চমার্গের ফলিত পদার্থবিজ্ঞান বা অ্যাপ্লাইড ফিজিক্স এবং গণিত। জ্ঞান যখন সাধারণ মানুষের বোঝার ক্ষমতার বাইরে চলে যায়, তখন মানুষ সেটাকে জাদু বলতে শুরু করে। আজকের এই আলোচনা থেকে আমরা অন্তত এইটুকু বুঝতে পারলাম যে মায়াসুর কেবল কোনো পৌরাণিক দৈত্য ছিলেন না, তিনি ছিলেন জ্ঞান, বিজ্ঞান, স্থাপত্য এবং বিভ্রমের এক অপূর্ব সংমিশ্রণ। একদম। তিনি একদিকে অসুরদের টিকে থাকার জন্য প্রযুক্তি বানিয়েছেন, অন্যদিকে নিজের মেধাকে কাজে লাগিয়ে এমন সব সৃষ্টি করেছেন যা দেবতা থেকে শুরু করে আধুনিক স্থপতি সকলকে বিস্মিত করেছে। তার নির্মিত মায়াসভা মানুষের মনস্তত্ত্ব নিয়ে খেলেছে, তার ময়মতম শাস্ত্র আধুনিক মন্দির স্থাপত্যের ভিত্তি করে দিয়েছে, আর তার সূর্য সিদ্ধান্ত জ্যোতির্বিজ্ঞানের এক অমূল্য রত্ন হিসেবে প্রমাণিত হয়েছে। এই আলোচনাটি আসলে আমাদের প্রাচীন পুরাণ পড়ার দৃষ্টিভঙ্গিটাই একদম বদলে দেয়। সেটা কি রকম? প্রাচীন আখ্যানগুলো শুধুই ক্ষমতা দখলের বা দেবতা দানবের যুদ্ধের গল্প নয়। এর ভেতরে অত্যন্ত সতর্কতার সাথে লুকিয়ে রাখা আছে উন্নত বিজ্ঞান, জটিল মনস্তত্ত্ব এবং স্থাপত্যের গভীর সাংকেতিক রূপ। রূপকগুলোকে ডিকোড করতে পারলে দেখা যায় এর ভেতরেই লুকিয়ে আছে বিজ্ঞানের আদিমতম সূত্রগুলো। জ্ঞান যখন তার সীমানা ছাড়িয়ে যায় তখন তা বিভ্রম বা মায়ায় রূপ নেয়। আজকের এই গভীর বিশ্লেষণী যাত্রা শেষে একটা চিন্তার বিষয় রেখে যেতে চাই। বলুন। আজ আমরা এতক্ষণ ধরে মায়াসুরের ইলিউশন বা মায়াকে প্রাচীন মনস্তত্ত্ব এবং জ্যামিতির নিখুঁত প্রয়োগ হিসেবে বিশ্লেষণ করলাম। মায়াসভার সেই ভার্চুয়াল রিয়ালিটির মতো বিভ্রম নিয়ে ব্যবচ্ছেদ করলাম। রাইট। একবার ভাবলে অবাক হতে হয় যে আজ আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ডিপ ফেক কিংবা ভার্চুয়াল রিয়ালিটির প্রযুক্তির মাধ্যমে নতুন নতুন বিভ্রম তৈরি করছি, যেখানে আসল আর নকলের মাঝে পার্থক্য করাটা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। সত্যিই তাই। আজ থেকে 1000 বছর পর যখন ভবিষ্যতের মানুষ আমাদের এই প্রযুক্তির দিকে ফিরে তাকাবে, তখন তারা এগুলোকে কি হিসেবে দেখবে? তারা কি এগুলোকে বিজ্ঞানের চরম উৎকর্ষ ভাববে, নাকি তারা মনে করবে যে আমরাই ছিলাম আধুনিক যুগের মায়াসুর, যারা নিজেদের অজান্তেই তৈরি করে ফেলেছিলাম এক বিশাল ডিজিটাল মায়াসভা? সত্যি এটা এমন একটি প্রশ্ন যা আমাদের বর্তমান বাস্তবতার ভিত্তি নিয়েই নতুন করে ভাবতে বাধ্য করে। আমরা কি আসলেই নিজেদের তৈরি করা কোনো বিভ্রমের মধ্যে আটকে যাচ্ছি? হয়তো আমরা ইতিমধ্যেই কোনো এক বিশাল মায়াজালের অংশ হয়ে গেছি। কে জানে? আজ এ পর্যন্তই। নিজেদের চারপাশের এই চেনা ভৌত জগৎ আর বাস্তবতাকে মাঝে মাঝে একটু প্রশ্ন করতে ভুলবেন না।